প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের নেতাদেরকে বাকুতে COP29 সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরার জন্য অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেছেন। জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে সোমবার রাতে আজারবাইজানের রাজধানীতে পৌঁছানোর পরপরই তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ শীর্ষ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতি এবং প্রশমন এবং শুধু রূপান্তর ও অভিযোজন প্রক্রিয়া সহ সব প্রধান ক্ষেত্রে আলোচনার জন্য 9টি দল গঠন করেছে। বাংলাদেশের অন্তত 29টি এনজিও এবং সুশীল সমাজ গোষ্ঠী COP29-এ যোগ দিচ্ছে। তিনি আজ COP29-এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং 3টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সর্বত্র বিভাজন তৈরি করায় গণতান্ত্রিক শক্তির বিজয়ে তিনি পালিয়ে গেছেন। সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি কথা বলেন। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, খন্দকার মুশতাক ছবি নামিয়েছিলেন, পরে জিয়াউর রহমান ছবি টাঙিয়েছিলেন। অন্যের মতকে গুরুত্ব এবং স্বাধীনতা দেওয়ার যাত্রা 7 নভেম্বর থেকে শুরু হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। খন্দকার মুশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে। জিয়াউর রহমান 7ই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তাকে রিমান্ডে পাঠানোর এই আদেশ দেন আদালত। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছাত্র আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। এদিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার মিছিলে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 14 দলের সমন্বয়ক এবং মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে 6 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বরগুনার একজন অবৈধ এমপি কয়েকবারে সে জনগণের ভোট হরণ করে সিল মেরে, দিনের ভোট রাতে মেরে বক্সে ভরে সে নিজকে অবৈধভাবে সে নিজকে এমপি ঘোষণা করেছিল। গণভবনে যে বৈঠকগুলো হয়েছিল এমপি এবং মন্ত্রীদের, সে বৈঠকে সে উপস্থিত ছিল। সব কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। রাজধানী গুলিস্তানের শহীদ মতিউর পার্ক দখলমুক্ত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, পার্ক দখলমুক্ত কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমি কিন্তু রয়েছি গুলিস্তান পার্ক এলাকায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে ডিএমপি কর্তৃক, অর্থাৎ ডিএমপি ট্রাফিক কর্তৃক সকাল থেকে এখানে অভিযান চলছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন রাস্তায় যে যত্রতত্র ফুটপাত ব্যবসায়ীরা থাকেন তারা কিন্তু যখনই অভিযান পরিচালনা করেন সেই ফুটপাত ব্যবসায়ীরা কিছুক্ষণের মধ্যে আসলে নিরুদ্দেশ হয়ে যায় এবং তারা কোথাও একটা চলে যায়। ঠিক অভিযান শেষ হওয়ার পর রাস্তা যখন পরিষ্কার থাকে, পরিষ্কার হওয়ার পর যখন ট্রাফিক পুলিশ আসলে সেখান থেকে চলে যায় বা সিটি কর্পোরেশনের লোকরা সেখান থেকে চলে যায়, তার কিছুক্ষণ পরেই কিন্তু তারা আবারও সেখানে জড়ো হয় এবং তারা তাদের পূর্বের কাজ কিন্তু চলমান রাখার চেষ্টা করে। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে তাদের একটি নজরদারির অংশ হিসেবে তারা আসলে পর্যবেক্ষণ করছিল যে কিভাবে আসলে তারা অতি দ্রুত চলে যাচ্ছে এবং অতি দ্রুত আবার ফিরে আসছে। তো সেই পর্যবেক্ষণ থেকে আমরা যতটুকু দেখলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খোঁজ পায় যে এই পার্কের ভেতরে আসলে খুব দ্রুতই তারা আসলে তাদের ভ্যান বলুন বা তাদের বিক্রি করার যেই সরঞ্জামাদি বলুন সেই সরঞ্জামাদি নিয়ে প্রবেশ করে, যদিও সেখানে পার্কের ভেতরে এদের প্রবেশ করার কোনো নিয়ম নেই। তবে আমরা এখানে আরও একটি ব্যাপার দেখতে পাচ্ছি, যারা আসলে ব্যবসায়ী আছেন তাদের আক্ষেপ কিন্তু এখানে আর একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন
কোনো ধরনের আসলে পূর্বের কোনো হুঁশিয়ারি ছাড়া, পূর্বের কোনো কথা ছাড়া আসলে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদের রুজিতে আঘাত করা হয়েছে তারা যেটি বলছিল। কিন্তু আমরা যখন প্রশাসনের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে বিগত 2 দিন ধরে আসলে তারা হচ্ছে মাইকিং করছেন যেন তারা এখান থেকে সরে যান এবং তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেলেন। তো আসলে সেই জায়গা থেকে আমরা সিটি কর্পোরেশনের লোকের সঙ্গেও কথা বলেছিলাম। তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন, তাদের আরও একটি অভিযোগ, যারা ফুটপাত ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে এখানে তারা আসলে 50 টাকা পার্কিং ধরে ইজারাদার যিনি আছেন, যারা আসলে ইজারা নিয়েছেন এই পার্কের, সেই ইজারাদারের কাছে আসলে 50 টাকা টোকেন তারা পারপাসে হচ্ছে এখানে তাদের ভ্যানগুলো পার্কিং করে রাখতো। তো আমরা আসলে সিটি কর্পোরেশন এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এই ব্যাপারে আসলে তিনি কোনো কিছুই জানেন না, তিনি কোনো মন্তব্যই আমাদেরকে করতে চাননি। তারা বলেছেন এই ব্যাপারে যদি সত্যতা পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেবেন এবং যিনি ইজারাদার আছেন তার ব্যাপারেও আসলে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটিও এখন তারা খতিয়ে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আরও একটি ব্যাপার নাদিয়া আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা আপনি দেখছেন যে এখানে শুধু উচ্ছেদ অভিযান নয়, তারা যেন আসলে দৃষ্টান্তমূলকভাবে পরবর্তীতে যেন আর যত্রতত্র বিভিন্ন জায়গায় ফুটপাতে ব্যবসা নিয়ে না বসে, সে কারণে কিন্তু আসলে ভাঙচুর করা হচ্ছে। আর সেই ভাঙচুরের কথাটি আমরা যখন বলছি আপনাদেরকে আরও একটু বলে রাখি, সেটি হচ্ছে আমরা যাদের ব্যবসা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে কিছু কিছু মানুষ আসলে স্বীকারও করেছে যে 2 দিন ধরে মাইকিং করা হচ্ছিল। তো আপনি তো দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু এখনও চলছে, সকাল থেকে অভিযান চলমান আছে আর অভিযান চলমান থাকবে শেষ পর্যন্ত। এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা আসলে প্রায় 100টিরও বেশি ভ্যান কিন্তু তারা আসলে উচ্ছেদ করেছেন, রাস্তা থেকে নিয়ে এসেছেন এবং এখানে আসলে ভঙ্গুর কার্যক্রম এখনো চলমান আছে। তো আমার কাছে আসলে নাদিয়া গুলিস্তান পার্ক থেকে এই ছিল ট্রাফিকের উচ্ছেদ অভিযানের সর্বশেষ। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে প্রয়োজনে পরবর্তীতে সর্বশেষ আপডেট জানাবো। ফিরছি আপনার কাছে নাদিয়া। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্ক দখলমুক্ত অভিযান চলছে, সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। চলে যাব পরের সংবাদে। বেসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। তবে এর বাইরে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগ হাইকোর্টের আদেশ বহাল থাকবে বলে বলা হয়েছে। একই সঙ্গে রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ সকালে এই আদেশ দেন। বেতন ভাতা পরিশোধের আশ্বাস পেয়ে রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে P&Z অ্যাপারেলস লিমিটেড গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা। পরে রাত 10টা থেকে যান চলাচল শুরু হয়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া জানান, বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে 3 দিন ধরে P&Z অ্যাপারেলস লিমিটেড গ্রুপের শ্রমিকরা গাজীপুর মালিকের বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সোমবার শ্রমিকদের 31 সদস্যের একটি প্রতিনিধি দল বিকেলে শ্রম মন্ত্রণালয়ে গেলে রাত প্রায় 10টা পর্যন্ত আলোচনা চলে। এই সময় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে শ্রমিকদের বকেয়া বেতন বাবদ মোট 16 কোটি টাকা শ্রম মন্ত্রণালয়ে সরকারি তহবিল থেকে 2 দফায় পরিশোধ করা হবে। কারখানা চালু হলে শ্রমিকরা তাদের কাজে যোগ দেওয়ার অঙ্গীকার করেন ওই সভায়। অটোরিকশার দাপট, পার্কিং ঘাটতির ফলে ভোগান্তিতে ভোলার বাসিন্দারা। ট্রাফিক পুলিশের হিমশিম অবস্থা। 10,000-এরও বেশি অটোরিকশা চলছে ভোলা শহরে। তার সাথে বহুতল ভবন তৈরি হচ্ছে একের পর এক, যার বেশিরভাগেই নেই পার্কিং ব্যবস্থা। ফলে যানজট তীব্র আকার ধারণ করেছে। সাথে ফুটপাত দখল তো আছেই। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরের মানুষ। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভোলা শহরের সদর রোড, বরিশাল দালান, জুগির ঘোষ ও বাংলা স্কুল মোড়ের সড়ক জুড়ে রিকশা আর অটোরিকশা। এমন পরিস্থিতিতে রাস্তা পারাপারের যেন কোনো সুযোগ নেই পথচারীদের। কোথাও দীর্ঘ লাইন, আবার কোথাও বোরাক আর অটোরিকশার জটলা। এমনই চিত্র ভোলা শহরের। শহরের নতুন বাজার সহ 9টি স্পটে তীব্র যানজটে প্রতিদিন নাজেহাল অবস্থা ভোলাবাসীর। 10,000-এর বেশি রিকশার দখলে চলে গেছে পুরো শহর। এতে ভোগান্তি বেড়েছে বহুগুণে। আমরা এই যানজটের জন্য ঠিকমতো গাড়ি চালাইতে পারি না। রোডে প্রচুর পরিমাণে জাম। নসিমন, বোরাক এগুলি ছাড়াও সমস্ত সদর রোডে হকাররা বসেছে বিভিন্ন ভ্যান নিয়ে। আমার ড্রাইভিং লাইসেন্স নাই, কিন্তু ভোলা পৌরসভা মানে গাড়ি চলার মতন একটা পারমিট দিছে, ওটা আছে।
একদিকে শহরের সদর রোড জুড়ে একের পর এক বহুতল ভবন তৈরি হচ্ছে, অবৈধ স্থাপনায় দখল হচ্ছে ফুটপাত, যত্রতত্র গাড়ির পার্কিং যেন যানজট আরও বাড়িয়ে দিয়েছে। এ থেকে উত্তরণ চান শহরবাসী। উত্তরণের জন্য আমাদেরকে যতটুকু পারেন সরকারের কাছে বা প্রশাসনের কাছে আপনারা একটু কাজ করে দেন। যানজটের কারণে সময় মতো স্কুলেও পৌঁছাইতে পারি না, তো আমাদের অনেক সমস্যা হয়ে যায়, খুব তাড়াহুড়া থাকে। তো আর অল্প পোলাপান দিয়ে রিক্সাগুলি চালায় এবং তাদের কোনো ঠিকানা নাই, কিছু নাই। আমরা চাই ভোলা শহরের রাস্তাগুলি যানজট মুক্ত হোক। নসিমন করিমন সহ অবৈধ যে যানবাহন আছে সেগুলোর গতি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আগামী 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে তাদের। এই 15 তারিখের মধ্যে এই অবৈধ যে যানগুলো আছে সেগুলো যদি পৌরসভা এলাকার ভিতরে প্রবেশ সীমিত না করে অথবা বন্ধ না করে, তাহলে 16 তারিখ থেকে আমরা একেবারে আইন মোতাবেক যে ব্যবস্থাটি আছে সেই ব্যবস্থায় গ্রহণ করব। 105 বছরের পুরাতন শহরে বহুতল ভবনগুলোর বয়স 30 থেকে 40 বছর, তাই ইচ্ছে করলেই কিছু করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে বহুতল ভবন করার ক্ষেত্রে জটিলতার বিষয়গুলো লক্ষ্য রাখা হবে, জানালেন নির্বাহী প্রকৌশলী। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যতে আমরা অবশ্যই যাতে বেসমেন্ট থাকে এবং বেসমেন্টে যাতে পার্কিংয়ের সুবিধা থাকে সেরকম একটা চিন্তা ভাবনা তো অবশ্যই আমাদের করতে হবে। ট্রাফিক পুলিশ ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে, যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন করে চেকপোস্ট করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং যারা আইন মানছে না, যাদের লাইসেন্স নাই পৌরসভার, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এবার আমাদের কৃষি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্তীর্ণ চলে বিপুল পরিমাণে তুলা চাষ হয়েছে। তুলা চাষে আশার আলো দেখা দিয়েছে পিছিয়ে থাকা চরাঞ্চলের কৃষকের মাঝে। এক সময় প্রায় অনাবাদি এবং পতিত জমিতে তুলা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। ফলে দিনকে দিন কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ। প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামতাবিজ উচ্ছ্বাস। বাঙালি নদীর চরাঞ্চলে শুরু হয়েছে তুলা চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক ফলনও হয়েছে। উপযুক্ত লাভ পাওয়ায় এ অঞ্চলের কৃষকদের কাছে সাদা সোনায় রূপান্তরিত হয়েছে তুলা। কয়েক বছর ধরে কম খরচে বেশি লাভ হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে তুলা চাষে। সংসারে সচ্ছলতা আসায় অন্য ইউনিয়নের চাষিরাও আগ্রহী হচ্ছেন। তুলে চাষ করছি, হলুদের মধ্যে তুলের ফলন তো খুব ভালো হয়েছে। আমি চাষ করছি, হয়তো আমার দেখা দেখি আরও কয়েক ভাই করবি। আমার রেজাল্ট দেখা তারা হয়তো চায় আছে আমার দিকে যে ওই ফলনটা দেখি কী রকম হয়। উৎপাদিত তুলা সরাসরি তুলা উন্নয়ন বোর্ড ন্যায্য দামে কিনে নেয় অন্য ফসলের তুলনায়, এতে অধিক লাভ দেখছে কৃষক। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামীতে তুলা চাষ আরও বাড়বে বলে মনে করেন কৃষকেরা। তুলা উন্নয়ন বোর্ড চাকরি করে, ওনার কথা অনুযায়ী আমাকে খুবই করার পরে আমি তাকে সহানুভূতি দিচ্ছি, আমি একটা তুলা চাষ করবো। তা মোটামুটিভাবে মনে হচ্ছে লাভজনক এটা হবে আর কি। সঠিক সময় তাদেরকে সেবা দিয়ে আসছি এবং আশা করছি যে আগামীতে এখানে আরও তুলার ফলন বাড়বে। সরকারি সহযোগিতায় বিভিন্ন প্রদর্শনী ও কৃষকের নিজের অর্থায়নে চাষ করা হচ্ছে তুলা। এবার বিঘা প্রতি 10 থেকে 12 মণ তুলা উৎপাদন হবে বলে আশা তুলা উন্নয়ন বোর্ডের। 2 মাসের ভিতরে আমাদের তুলাগুলো পরিপক্ক হলে বুঝতে পারবো আমরা মিনিমাম এর বিঘা প্রতি ফলন আসবে প্রায় মিনিমাম 15 থেকে 20 মণ। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে তার উৎপাদন খরচ কিন্তু খুবই কম হবে। এখানে শুধু তার কিছু অতিরিক্ত লেবার খরচ, যদি ইরিগেশন লাগে সেটা লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে সে যদি 15 মণ তুলা উৎপাদন করতে পারে 1 বিঘা জমি থেকে 33 শতকের, তাহলে প্রায় 54 থেকে শুরু করে 60,000 টাকা বিক্রি করতে পারবে। চলতি বছর গাইবান্ধার সুন্দরগঞ্জে 125 হেক্টর জমিতে হাইব্রিড ও উপসি জাতের তুলার আবাদ করা হয়েছে। শামতাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।